তো রামায়ণের টিজার তো কালকে চলে এসছে এবং তারপর থেকে প্রচুর কথা হচ্ছে এটাকে নিয়ে। একদিক দিয়ে ভালো, কোনো জিনিস নিয়ে বেশি কথা হলে সেটা তো ভালোই আর কি, মেকার্সদের জন্য ফ্রি পাবলিসিটি হচ্ছে। তো দেখুন, ক্রিটিসিজমও দেখা দিচ্ছে আর কি, প্রচুর ক্রিটিসিজমও হচ্ছে এবং দুটো দলে আর কি ভাগ হয়ে, যারা যারা দেখুন ভ্যালিড ক্রিটিসিজম করছে তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা ধরুন বলছে যে এআই ফিল আসছে বা ক্রিটিসিজম করছে গ্রাফিক্স ইত্যাদি নিয়ে, রিয়েল ফিল হচ্ছে না, সেগুলো ঠিক আছে, সেটা সত্যিই টিজারের মধ্যে। এবং নামিত মালহোত্রা আগে পডকাস্টে গিয়ে, আমি দেখুন এটা নিয়ে বহুদিন আগে থেকেই কথা বলছিলাম। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, নামিত মালহোত্রা প্রথম পডকাস্টে গিয়ে 4,000 কোটি টাকা, সেটা তখন আমি বলেছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরে এই যে রাম নবমীতে নিয়ে এলো না টিজার, সেটা নিয়ে বলেছিলাম। আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছিলাম আগে, এবং সেখানে আমি বলেছিলাম যে আপনি যদি এরকমভাবে ভুলভাল বাজেটের এক্সপেকটেশন সেট করে দেন, লোকে কিন্তু, আপনি যখনই হলিউড সিনেমাগুলোর সাথে কম্পেয়ার করছেন, লোকে কিন্তু ভিজুয়াল এক্সপেকটেশনটা ওরকমই রাখবে, এবং তারপরে যদি আপনি কোনো কারণে ডেলিভার না করতে পারেন তাহলে ক্রিটিসিজম হবে। তো এই যে ক্রিটিসিজমটা হচ্ছে গ্রাফিক্স ইত্যাদি সব কিছু নিয়ে, সেটার কিন্তু একটা কারণ হচ্ছে নামিত মালহোত্রা। নামিত মালহোত্রা যদি অত কিছু না বলতো তাহলে এটা হতো না, এটা প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে, এটা কিন্তু একটা ভ্যালিড ক্রিটিসিজম, যে ভাই যেটা আমি এক্সপেক্ট করছিলাম যেটা প্র্যাকটিক্যাল এফেক্টসের সাথে কিছুটা মানে ভিজুয়াল এফেক্টস দুটো কম্বিনেশন হবে, সেটা নেই আর কি। পুরো জিনিসটাই আর্টিফিশিয়াল ফিল হচ্ছে। এটা যদি কেউ মানে এইটা ক্রিটিসিজম করে থাকে, এটা ক্রিটিসিজম প্রচুর জায়গাতে হচ্ছে, যে নর্মাল শর্টস একটা জঙ্গলের মধ্যে নদীতে দাঁড়িয়ে প্রভু শ্রীরাম আর কি অস্থি ফেলছে আর কি, অস্থি বিসর্জন করছে। এবার সেটাকেও আর কি গ্রিন স্ক্রিনে করেছে, কেন এটা কি শ্যুট করা যেত না, এরকম অনেকে। এইগুলো ভ্যালিড ক্রিটিসিজম, এটাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি দেখলাম, প্রথম কথা হচ্ছে একটা ন্যারেটিভ বলিউড ভার্সেস সাউথ শুরু হয়ে গেছে, যেখানে বারাণসীর টিজার তুলে আনা হচ্ছে, এবং বারাণসীর পার্টিকুলারলি ওই যে শটটা, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, এবং লোকে বলছে যে রাজামৌলির ওপর বেশি ভরসা রাখছি, তার রামায়ণের পোর্শনটা বেটার হবে, এটা একটা ন্যারেটিভ চালু হয়ে গেছে। আচ্ছা, প্রভাসের যারা ফ্যান্স আছে তারা বলছে প্রভাসের অরা বেটার ছিল প্রভু শ্রীরাম হিসাবে। বাহুবলীর পুরোনো ক্লিপস নিয়ে আসছে, যেহেতু বাহুবলীর মধ্যে প্রচুর ইন্সপিরেশন ছিল রামায়ণ থেকে, মহাভারত থেকে, তো সেখানে সেটাকে তুলে আনছে, বলা হচ্ছে প্রভাসের অরা বেটার। মহেশবাবুর যারা ফ্যান্স আছে তারা বলছে যে মহেশবাবু বেটার প্লে করবে, তার যেহেতু একটা 25 মিনিটের সেগমেন্ট আছে ছবিটার মধ্যে, তো সেই সব জিনিসপত্র হচ্ছে। আবার বলিউডের যারা লোকজন রয়েছে, মানে বলিউডের যারা ফ্যান্স রয়েছে, তারা আবার এই সাউথের এদেরকে ট্রোল করছে, ঠিক আছে। তাদের আবার স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি, যে আদিপুরুষ খারাপ ছবি হয়েছিল, ভাই যা দেখেছি আদিপুরুষের থেকে তো বেটারই দেখতে পেয়েছি, তাহলে তোমরা ক্রিটিসিজম করছো কেন? তারা আবার আদিপুরুষ ওম রাওয়াতকে ট্রোল করছে, এবং সাউথের লোকেদেরকেও ট্রোল করছে। তো এইভাবে একটা বিশাল হচ্ছে। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে, যে রণবীর কাপুর ইজ নট ফিট টু প্লে রাম। এটা নিয়ে আমি একটা শর্টসও বানিয়েছিলাম, যে রণবীর কাপুর ওই আগে পুরোনো সময় একটা টাইমে দেখবেন, একটা বহু পুরোনো ইন্টারভিউতে বলেছিল যে ও একসময় বিফ খেত, তো সেইটা নিয়ে, তারপরে তার চরিত্র ভালো নয়, তার মাল্টিপল গার্লফ্রেন্ডস ইত্যাদি ছিল, তো এইসব বলে যে সে প্রভু শ্রীরামের যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক সেটার সাথে ফিট বসে না আর কি। তো তাই জন্য তার এই চরিত্রটা করা উচিত হয়নি, এবং তারও ওই রকম অরা প্রেজেন্স নেই, এই ধরনের কথাবার্তা উঠে আসছে, তাকে মানাচ্ছে না। এবং অন্য অ্যাক্টার্সদের এআই দিয়ে ইমেজ বানিয়ে কাকে বেটার লাগতো, ঋত্বিক রোশন নাকি হ্যান ত্যান, এরকমভাবে জিনিসপত্র চলছে। তো এই সবকটা ন্যারেটিভ যে চলছে, প্রত্যেকটা লোক, এ সাউথের হোক নর্থের হোক, যারাই যেটা করছে এরা প্রত্যেকে চুতিয়া, ঠিক আছে, প্রত্যেকে চুতিয়া, এবং সিনেমার সেন্স কারণ নেই। প্রথম কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে শুরু করি, যে রণবীর কাপুর ইজ ফিট টু প্লে রাম অর নট, এবং তার অরাটা আমরা দেখতে পাচ্ছি না কেন। দেখুন, এই যে ধরে নিন বাহুবলীতে প্রভাস, ঠিক আছে, এখানে যে প্রভাসের প্রেজেন্সটা দুর্দান্ত লেগেছিল, পারফরমেন্স খুব ভালো লেগেছিল, তার পুরোটা ক্রেডিট কিন্তু প্রভাসের নয়, কিছুটা ক্রেডিট কিন্তু ডিরেক্টরেরও। ডিরেক্টরের অ্যাকচুয়ালি বেশি ক্রেডিট, কারণ ডিরেক্টর তাকে ওইভাবে প্রেজেন্ট করছে, ওই মোমেন্টটাকে ওইভাবে তৈরি করছে, সেখানে সে মিউজিক যেভাবে ইউজ করছে, সিনটাকে যেভাবে স্টেজ করছে, তাই জন্য আপনার জিনিসটা দেখতে অত ভালো লাগছে, ঠিক আছে। এই যে মানে বাহুবলী 2-তে দেখবেন একটা এক্স্যাক্ট সেম সিন আছে, যেটা রামায়ণের মতো, যে ও রাজ্য ছেড়ে, মানে রাজা মানে ছেড়ে আর কি, রাজত্ব ছেড়ে প্রজাদের সাথে গিয়ে থাকছে। এখানে যেরকম আর কি প্রভু শ্রীরাম আর কি বনবাসে চলে গেছিল, দেখবেন ওরকম একটা সিন আছে বাহুবলী 2-তে। এবার সেটার যে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু রাজামৌলির স্টেজিং, জুনিয়র আর্টিস্টদের রিয়াকশন সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে, যে সে প্রেজেন্টেশনটা কিভাবে করছে। এই সেম প্রভাস যখন আদিপুরুষে ওমরাবতের হাতে পড়ছে, তখন কিন্তু সে পারছে না ওই সেম জিনিসটা ডেলিভার করতে, তাহলে ডিরেক্টরের একটা ভূমিকা আছে সেখানে। এবার কথা হচ্ছে, এই যে বারবার বলা হচ্ছে যে অরা নেই, প্রভু শ্রীরাম হিসাবে অরা নেই, দেখুন প্রত্যেকটা ডিরেক্টরের ট্রিটমেন্ট আলাদা হতে পারে। এখন এই রামায়ণের এক্স্যাক্টলি ট্রিটমেন্টটা কিরকম, এটা কি একটা স্পেকটাকেল ওরিয়েন্টেড, নাকি এটা একটা ডিভাইন ইমোশনটাকে ধরতে চাইছে, সেটা কি এক্স্যাক্টলি করতে চাইছে আমরা এখনো ছবিটা দেখিনি, ঠিক আছে। এবং প্রভু শ্রীরামের ব্যাপারে আপনি যদি পড়েন, সে কিন্তু খুব কাম অ্যান্ড কম্পোজ ডিমিনারে, ঠিক আছে। সে খুব শক্তিশালী, কিন্তু চট করে কিন্তু না, মানে একটা ধৈর্য, যাকে আমরা বলি না, ধৈর্য ধরে মানে তারপরে যুদ্ধ করে, মানে এরকম নয় যে খালি মানে ওয়ারিয়ারের মতোই খালি সে লড়াই করে যাবে। ওয়ারিয়ারটা একটা সত্তা, বাট একটা সেম টাইম মানে হি হ্যাজ লট অফ কাম অ্যান্ড কম্পোজ, মানে একটা লোক আর কি। ওই
কামটা তার মধ্যে আছে, কামনেসটা। এবার সেইটা কিন্তু দেখবেন এই টিজারটার মধ্যে উঠে এসছে, এটার যে ইমোশনাল পার্টসগুলো, ঠিক আছে, ওর মধ্যে যে একটা কামনেস আছে, সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে রণবীর কাপুর নিজের পারফরমেন্সের মধ্যে ফুটিয়ে এনেছে, ঠিক আছে। তো ওই অ্যাগ্রেসিভ ব্যাপারটা, রণবীর কাপুর কি অ্যাগ্রেসিভ পারফরমেন্স দিতে পারে না? এটা তো ডিরেক্টরের কল যে সে কিভাবে প্রেজেন্ট করছে, বা সে কোন অ্যাস্থেটিক্সটা তুলতে চাইছে, কোন টোনে ব্যাপারটা বলতে চাইছে। রণবীর কাপুর পারফরমেন্স সেরকমই দেবে। সে এটাতে প্রয়োজন ছিল কাম অ্যান্ড কম্পোজ ডিমিনারের, সেটা হয়তো নিতেশ তিওয়ারি ব্রিফ ছিল, সে ওরকমভাবেই টেক্সটটা লিখেছে, সে তারা স্ক্রিপ্টটা যেভাবে লিখেছে এবং সেই অনুযায়ী রণবীর কাপুর পারফরমেন্স দিয়েছে। নাহলে রণবীর কাপুর অ্যানিমালে অ্যাগ্রেসিভ পারফরমেন্স দেয়নি, রকস্টারে কিছু কিছু পোর্শন আছে সেখানে অ্যাগ্রেসিভ পারফরমেন্স দেয়নি। তো যদি রণবীর কাপুর মনে করে যে আমি সোয়াগে হেঁটে আসবো, সেটা কি অ্যানিমালে সে করে দেখায়নি? অ্যানিমালে সন্দীপ রেড্ডি বাঙ্গা ক্যারেক্টারটা ওরকম লিখেছে, তার পার্সোনালিটিটা ওরকম, রিকোয়ারমেন্টটা ওরকম, তাই জন্য রণবীর কাপুর সেটা করে দেখিয়েছে। তো আপনি যদি এখন যদি রামায়ণের রাজামৌলির ট্রিটমেন্টে যেরকম কি হয়, লার্জার দ্যান লাইফ একটা ট্রিটমেন্ট হয়, ঠিক আছে, সেটা অ্যাকশন সেন্ট্রিক, সেখানে ইমোশনগুলো কনভে হচ্ছে থ্রু অ্যাকশন, তাই জন্য হিরো সবসময় লার্জার দ্যান লাইফ। দেখবেন ইভেন RRR এর মধ্যেও যে লাস্টের যে একদম ক্লাইম্যাক্সটা, সেখানে রামচরণকে রামের সাথেই আর কি ওরকম ভাবেই পোর্ট্রেয়াল করছে, এবার সেটা থ্রু মানে পুরোটাই অ্যাকশনের থ্রু দিয়ে হচ্ছে, ঠিক আছে। তো এটা ডিফার করছে ডিরেক্টর টু ডিরেক্টর, এখানে কিন্তু খালি অ্যাক্টরের ওপর জিনিসটা নেই। কারণ যদি রণবীর কাপুরকে ওইভাবে প্রেজেন্ট করতো, তাহলে সে ওইভাবেই পারফরমেন্স ভালো দিত। রণবীর কাপুর যে অ্যাক্টর ভালো, এটা নিয়ে তো কারোর কোনো ডাউট থাকা উচিত নয়। এই জেনারেশনে যারা ভালো ভালো অ্যাক্টার্স রয়েছে, তাদের মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বা বেস্টই বলতে পারেন, ঠিক আছে। আর আমার কথা হচ্ছে, অনেকে এখন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বলছে রণবীর সিং এটার জন্য বেটার চল। ভাই, রণবীর সিংকে দুদিন আগে তোমরা গালাগালি করছিলে, বলছিলে যে ভুলভাল কথাবার্তা বলে। এখন যেহেতু ধুরন্ধর 1-2 হিট হয়ে গেছে, তাই জন্য তোমরা রণবীর সিংকে নিয়ে মাথায় তুলে নাচছো। আবার যদি কালকে ওর ফ্লপ হয়ে যায়, তখন তোমরা মাথায় নামিয়ে দেবে। তার মানে তোমরা কি কাজটা দেখছো, কোয়ালিটিটা দেখছো, না তা কি মানে সেই মোমেন্টে তার সাকসেস আছে না ফেলিয়ার আছে সেটা দেখছো? যদি খালি কাজের বেসিসে দেখো, রণবীর সিংও খুব ভালো অভিনেতা, তাকে কাস্ট করলে হয়তো সে নিজের মতো করে করতো একটা কিছু, ভিকি কৌশলকে করলে সে নিজের মতো করতো, রণবীর কাপুর নিজের মতো করছে, এবং করছে কোন অ্যাকর্ডিং টু ডিরেক্টর কিভাবে সেটা চাইছে। রণবীর কাপুর এতটা ভার্সেটাইল, এত রকমের চরিত্র করেছে থ্রু আউট হিজ কেরিয়ার, এত ভালো ভালো পারফরমেন্স দিয়েছে, তারপরে এটা কারোর ডাউট থাকাই উচিত না যে রণবীর কাপুর এটা করতে পারবে না, ঠিক আছে। এবং যদি অরা ফার্মিং এর কথাটা বলা হয়, সেটা দেখুন ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে সে কিভাবে দেখছে জিনিসটাকে, সে ক্যারেক্টারসগুলো কিভাবে দেখছে। সে হয়তো একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করবার চেষ্টা করছে, যে রাবণের ক্যারেক্টারটাকে সে লার্জার দ্যান লাইফ দেখাবে, একে কাম ডিমিনারের দেখাবে রামকে, সেটা হয়তো তার চয়েস হতে পারে, এবং সেই কারণেই রণবীর কাপুর এইভাবে প্লে করছে। তো লেট দ্য ফিল্ম কাম, আগে সিনেমাটা পুরোটা দেখে নিন, তারপরে আমরা এটা নিয়ে কমেন্ট করতে পারবো, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে রণবীর কাপুরের পার্সোনাল লাইফে সে কি করেছে, তার আগে কটা গার্লফ্রেন্ড ছিল, কি ব্যাপার, এগুলো কেন আমরা নিয়ে আসছি? একটা অ্যাক্টরের তো প্রফেশন, মানে এটা পারফরমেন্সটা তো তার একটা কাজ, প্রফেশন। তার পার্সোনাল লাইফে সে কি করছে সেটা নিয়ে তো আমি বদার নই। আমার কথা হচ্ছে অরুণ গোবিল তো আগে সিগারেট খেত, এটা নিয়ে আর্টিকেল আছে, আমি যে শর্টসটা বানিয়ে যখন আমি আর্টিকেলের স্ক্রিনশটও দিয়েছিলাম, যে অরুণ গোবিল আগে স্মোক করতো, এবার তারপরে যখন সে রামানন্দ সাগরের সিরিয়ালে কাজ করতে শুরু করে, সেটা হিট হয়ে যায়, লোকে দেখা শুরু করে, এবং তারপরে তাকে রাস্তায় যখন দেখতে পেয়ে যায় সিগারেট খাচ্ছে, তখন লোকে বলে যে আপনি ভগবান, আপনি কি করে সিগারেট খেতে দেবেন, তখন সে ছেড়ে দেয় আর কি। তো এই জিনিস তো হয়েছে, তো সেও তো কোনো একদম পারফেক্ট মানুষ ছিল না, সিগারেট খাওয়াটা তো ভালো জিনিস নয়। তো এবার আমার কথা হচ্ছে যে কোনো অ্যাক্টরই, সে তো মানুষ, তার মধ্যে তো ফ্লস থাকবেই। তো সেটা সে তার পার্সোনাল লাইফে সে কি করছে, আমি তো সেটা নিয়ে বদার নই। আমি তো সিনেমাটা দেখতে গেছি, আমি কি তার আগে রণবীর কাপুরের কি ব্যাগেজ আছে সেটা তো দেখতে যাই না। আমি টিকিট কেটে আমি ছবিটা দেখতে যাবো, আমি দেখবো সেই চরিত্রটার মধ্যে যেরকমভাবে ডিরেক্টর রাইটার লিখেছে, সেটার মধ্যে সে ফুটিয়ে তুলতে পারছে কিনা, ইমোশন, অ্যাকশন সবকিছু সে করতে পারছে কিনা, আমি সেটার বেসিসে জাজ করবো, ঠিক আছে। তো সেইটা যারা করছে না, যারা পার্সোনাল লাইফের ব্যাপারটা টেনে আনছে, এটা আমি ইন্ডিয়াতে দেখেছি যে পার্সোনাল ইমেজটার সাথে প্রফেশনটাকে জুড়ে দেয়। আরে ভাই কেন ভাই, ঠিক আছে, তার পার্সোনাল লাইফে একরকম সে হতেই পারে, কিন্তু সে যখন পারফরমেন্স দিচ্ছে, তুমি পারফরমেন্সটাকে বিচার করো, এটা যে কোনো লোকের ক্ষেত্রে। এবং এই জন্য দেখবেন এই যে সব সেলিব্রিটি থেকে আমরা এক্সপেক্ট করি যে তারা সব বিষয় কমেন্টও করবে, দেখবেন এটা একটা হয়ে যায় যে তারা প্রচন্ড ইন্টেলিজেন্ট, তারা সব জানে, তারা সব বিষয়ে কমেন্ট করবে। আরে ভাই, তাকে তার প্রফেশন নিয়ে জিজ্ঞাসা করো, তাকে তুমি সবকিছু নিয়ে জিজ্ঞাসা করছো কেন? তো এই যে রণবীর কাপুরের পুরো ক্রিটিসিজমটা হচ্ছে, এটা একদম ফালতু ক্রিটিসিজম। চলে আসি যারা মহেশ বাবুর ফ্যান ক্লাব থেকে বলছে রাজামৌলির পোর্শনটা বেটার হবে, দেখুন এটা আমি এগ্রি করি, হয়তো রাজামৌলি যে স্পেকটাকেলটা দেখাবে, তার যে ইমাজিনেশন ইত্যাদি যেগুলো দেখতে পাবো, সেটা বেটার হবে, ঠিক আছে, খুব ভালো কথা, এটা আমিও বিলিভ করি, খুব ভালো কথা। কিন্তু সেটা যদি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তোমাকে এই রামায়ণের টিজারটাকে ছোট করবার দরকার নেই, বা রণবীর কাপুরকে ছোট করবার দরকার নেই। পারফরমেন্স ওয়াইজ তুমি যদি বিচার করো, তুমি যদি কেরিয়ার দেখো, কি কি পারফরমেন্স একটা লোক দিয়েছে, মহেশ বাবু মাস হিরো হিসেবে খুব ভালো, কিন্তু মহেশ বাবু অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু প্রচন্ড রেস্ট্রিক্টেড, ঠিক আছে, সে কিন্তু বেশি ভেরিয়েশন দিতে পারে না। সে ছবি কিছু কিছু এক্সপেরিমেন্টাল করেছে, যেরকম কালেজার মতো ছবি করেছে, এক নেনোকোডাইনের মতো ছবি করেছে, কিছু করেছে, এটা মানতেই হবে, এবং কিছু কমার্শিয়ালি সাকসেসফুল ছবিও করেছে যেগুলোতে পারফরমেন্স ভালো, পোকরির মতো ইত্যাদি, সেগুলোও করেছে, সায়েন্স ফিকশন ছবিও করেছে কেরিয়ারের প্রথম দিকে,
কিন্তু আমার কথা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর হি ইজ ভেরি লিমিটেড। তো এইটা তো কোনো ডাউটই নেই যে রণবীর কাপুর অ্যাজ অ্যান অ্যাক্টর মহেশবাবুর থেকে বেটার এবং অনেক বেশি ভার্সেটাইল। তো সেখানে কোনো কম্পারিজন আসে না। আপনি যদি ধরুন আপনার যদি মনে হচ্ছে যে রাজামৌলিরটা বেটার, ঠিক আছে, ওর 25 মিনিটের সেগমেন্টটা বেটার, এটা ডিরেক্টরের উপর আপনার তার আগের কাজ ইত্যাদি দেখে একটা ভরসা এবং তার যে কনসেপচুয়ালাইজেশন ছিল সবকিছু মিলিয়ে আপনার যদি মনে হচ্ছে, কিন্তু আপনাকে তার জন্য রণবীর কাপুরকে ট্রোল করতে হবে না, আপনি এটাকে স্ট্যান্ডালোন বেটার বলতে পারেন, ঠিক আছে, আপনাকে ওটার সাথে কম্পেয়ার করতে হবে না, প্রথম কথা। এবং যদি ধরুন রণবীর কাপুর আজকে রাজামৌলির হাতে পড়ে, তাহলে সে কিন্তু ওরকম এক্সট্রাঅর্ডিনারি লেভেলে পারফরমেন্স দিয়েও দেবে, ঠিক আছে। এটা তো ওদের ওরকম একটা ডিরেক্টরের হাতে যদি পড়ে যায় রণবীর কাপুর, সে যে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের অ্যাক্টর এবং সে মাসি অভিনয়ও করতে পারে, সেটা অ্যানিমালে সে দেখিয়ে দিয়েছে, তখন সে ফাটিয়ে দেবে, আউট অফ দ্য পার্ক চলে যাবে। কিন্তু সেটা তো ডিরেক্টরের উপরে ডিপেন্ড করছে, যেটা আমি প্রথমেই বললাম। তো এই কম্প্যারিজন করা ইত্যাদি উচিত না। এবার কথা হচ্ছে যে যারা এই ভিএফএক্স এর বেসিসে বা এমনি দুটো টিজারের তুলনায় যদি করছেন বারাণসীর সাথে রামায়ণের, সেখানে আমি বারাণসীকে এগিয়ে রাখবো, বিকজ ওভারঅল ইম্প্যাক্ট অফ দ্য টিজার অফ বারাণসী ইজ মাচ বেটার, ঠিক আছে। সেটা কিন্তু খালি দেখুন ভিএফএক্স তো বারাণসীর ওই যে শটটাতে মহেশবাবুর যে শটটা হাতে ত্রিশূল নিয়ে আসছে, সেটা তো ভিএফএক্স টা দুর্বল, সেটা তো সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে ওভারঅল যে ইম্প্যাক্টটা, তার আগের যে আমরা শর্টস গুলো দেখতে পাচ্ছি, যে কনসেপ্টটা দেখতে পাচ্ছি, এবং পিছনে যে মিউজিকটা চলছে, ত্রেতা যুগে যখন এই লঙ্কার যুদ্ধটা হচ্ছে তখন যে মিউজিকটা চলছে, এবং সেখান থেকে যখন ট্রানজিশনটা হচ্ছে, সেখানে যখন আমরা প্রথমবার মহেশবাবুকে দেখতে পাচ্ছি, সেখানে যে মিউজিকটা হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা ওভারঅল তো টিজারের ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টটা কিন্তু রামায়ণের টিজারটা দিতে, মানে বারাণসীর সাথে যদি তুলনা করি, বারাণসীটা এগিয়ে থাকবে, অবশ্যই এগিয়ে থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে একটা ক্রিয়েটিভ কম্প্যারিজন, ঠিক আছে, যে আপনি একটা টিজারের এডিটিং, মিউজিকের ইউজ, ডিরেক্টোরিয়াল স্টাইল বা ভিশনের সেন্সে, যে একটা আপনি শর্টকে কিভাবে এনভিশন করছেন, কি হচ্ছে তার মধ্যে, সেই ফ্রেমটার মধ্যে কি হচ্ছে, সেটার বেসিসে জাজ করছেন, ঠিক আছে। কিন্তু যখনই আপনি ভুলভাল ক্রিটিসিজমটা, মানে জাজমেন্টটা ভুলভাল জিনিসের ওপর করছে, যে রণবীর কাপুর অরা ফার্মিং নেই, মহেশবাবুকে বেটার লাগবে, মহেশবাবু রণবীর কাপুরের থেকে বেটার অ্যাক্টর, রণবীর কাপুর একই রকমের এক্সপ্রেশন দিয়েছে থ্রু আউট দ্য টিজার, তখনই আর কি জিনিসগুলো বাজে হয়ে যাচ্ছে। বেসলেস আর্গুমেন্ট করে লাভ নেই, আমার যেটা মনে হয় প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে, ভাই যারা বলিউডের লোক সাউথকে ট্রোল করছো, যারা বলছো যে আদি পুরুষের থেকে তো বেটারই হয়েছে, ভাই আদি পুরুষটা তো খারাপ ছিলই, সেই জন্য তো লোকে রিজেক্ট করেছিল। ওটা তো ভালো নয়, ওটা তো কোনো গোল্ড স্ট্যান্ডার্ড হতে পারে না, বা ওটা কোনো স্ট্যান্ডার্ডই হতে পারে না, ওটা তো লোকে ভুলে গেছে, কেউ দেখেও না দ্বিতীয়বার মনে হয় না। আমি ওই হলে দেখেছিলাম সেই প্রথম সেই শেষ, তারপরে আমি আর দেখিনি জীবনে। এবার আমার কথা হচ্ছে, ওটার সাথে আমি এটাকে তুলনা করব কেন? এটাকে তো যে প্রোডাকশন কোম্পানি ব্যাক করছে, যতদিন ধরে তৈরি হয়েছে, যা স্টার কাস্ট আছে, আমি তার বেসিসে এটা ডিরেক্টর তার কি আগে কি ধরনের ছবি বানিয়েছে সবকিছু মিলিয়ে, প্রডিউসার কে, হিরোরা কারা আছে, সবকিছু মিলিয়ে সেইটা অনুযায়ী আমি বিচার করবো না। আমি আদি পুরুষটা তো আমার বেঞ্চমার্ক হতে পারে না, আদি পুরুষ তো খারাপ ছবি, এটা কেউ কিছুভাবে জাস্টিফাই করতে পারে না, সব দিক দিয়ে খারাপ, খালি ভিজুয়ালসের দিক দিয়ে নয়। আদিপুরুষ ছবিটা কিছু এসেন্সি ক্যাপচার করতে পারেনি, ডায়লগ খুব খারাপ রিটেন ছিল, তো কিছুতেই ওটা জিনিসটা হয় না। এবং ধরে নিন আজকে একটা ইউটিউব, ধরুন শান পারাশার, ঠিক আছে, শান পারাশার অন্য ছবির সময়, এখন দেখলাম একটা জাস্টিফিকেশন দিয়ে ভিডিও বানিয়েছে যে রণবীর কাপুরের উপর হেড ঠিক নয়, আমি এগ্রি করছি। কিন্তু কথা হচ্ছে যে শান পারাশার সেম জিনিসটা তো সাউথের ক্ষেত্রেও করে, যখন অন্য ছবি সাউথের ধরুন পুষ্পা, সালার, এই ধরনের ছবি যখন সে রিভিউ করে, তখন সে হেড মঙ্গারিংই করে, আর কিছু করে না কিন্তু। এবং সেইভাবেই সে নিজের একটা ফ্যান বেস বানিয়েছে। তো বলিউডের যারা আর কি এই আদি পুরুষকে ট্রোল করতে শুরু করলো হঠাৎ করে, ঠিক আছে, বা প্রভাসকে ট্রোল করছে বা এই করছে, তারাও আর কি কোনো বেসলেস জিনিসটা, যে তুমি যদি কাউকে ট্রোল করো তাহলে সেটা ঘুরে তোমার কাছেও আসবে, প্রথম কথা। সো বি রেডি ফর দ্যাট। আর যারা সাউথের লোকেরা ট্রোল করছে, তারাও বেসলেস ট্রোল করছে। তারা প্রথম কথা মহেশবাবুকে এখনো দেখেনি ওই চরিত্রটাতে কিরকম লাগছে, কি ব্যাপার। প্রভাসকে তো জাস্টিফাই যারা করবার চেষ্টা করছে, যে প্রভাসের অরা ছিল, এই ছিল, তারা তো মানে আদি পুরুষকে তো কিছুভাবেই জাস্টিফাই করতে পারবে না, যেগুলো যারা করছে সেগুলো একদম তাদের ওই যে বললাম সিনেমা লিটারেসি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি না বুঝতে পারি না, লোকে সিনেমা এনজয় করা ভুলে গেছে, বাকি সব কিছু করা শুরু করে দিয়েছে, ঠিক আছে, ব্রেকডাউন, রিভিউ, ঠিক আছে, টুইটারে লোকে লিখছে, ফেসবুকে লোকে লিখছে, পেজ চালাচ্ছে, প্রত্যেকটা লোকে ইন্ডিভিজুয়াল কমেন্ট্রি করছে, কিন্তু সিনেমা দেখতে যাওয়া হলে রেগুলার বেসিসে সিনেমা দেখে এনজয় করা, এই আনন্দটা করা, সেটা যে কোনো ধরনের সিনেমা হোক, একটা সব ধরনের ছবি হবে, ঠিক আছে, সব ধরনের ছবি আসবে, ভালো খারাপ সব রকম আপনি দেখবেন, আপনি বলবেন, কথা শেষ, ঠিক আছে। লোকে এই এনজয় করাটা মানে কমিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওপিনিয়ন রাখা শুরু করেছে। এবং সেই ওপিনিয়নটা কিরকম বলুন তো, সব বিষয় একটা মানে উইদাউট বায়াস নয়, না ওপিনিয়নগুলো হচ্ছে সব বায়াসড ওপিনিয়ন। আমার এই ধরনের ছবি পছন্দ, এর বাইরে অন্য কোনো ছবি হলে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। আমার ধরুন লাপাতা লেডিজের মতো ছবি পছন্দ, তাই আমি RRRকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। আবার যার RRR পছন্দ, সে লাপাতা লেডিজের মতো ছবিকে দেখলে গালাগালি দিচ্ছে। দিস ইজ দ্য প্রবলেম। তো আমার কথা হচ্ছে যে ভাই, রামায়ণ আসছে, তার তুমি যদি ভ্যালিড ক্রিটিসিজম করতে চাও ভিএফএক্স ইত্যাদি নিয়ে, বা
মনস্টার্সগুলো ঠিকঠাক হয়নি, এগুলো ভ্যালিড, এগুলো ক্রিয়েটিভ লেভেলে ক্রিটিসিজম। কিন্তু রণবীর কাপুর তার পার্সোনাল লাইফে কি হয়েছে, সে আগে কি করেছে, কি ব্যাপার, সাউথের কোনো স্টারের সাথে কম্পেয়ার করা, এই করা, এগুলো কোনো মানে হয় না। এই ফ্যান ক্লাবদের এই ট্রোলিং বোলিং এসব যে চলছে, এগুলো কেন যে হয় আমি বুঝি না। ফ্যান ক্লাবগুলো কেন করে এগুলো, এগুলো পেড ভাবে করানো হয় কি না, কি যে হয় বুঝতে পারি না।